জীবনে পাওয়ার চাইতে না পাওয়ার সংখ্যাটাই বেশি। সেই অল্প পাওয়াতেই সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করুন। এতে করে কিছুটা হলেও মানসিক প্রশান্তি মিলবে। চাহিদা অনুযায়ী সবকিছু পাওয়ার মাঝে যদি সুখ থাকতো তাহলে এই দুনিয়াতে সুখের কোনো অস্তিত্ব থাকতো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফরোজা হীরা বলছি বরিশাল থেকে। বরিশালের ব্লগার মম চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দীর্ঘ ১ মাস পর আমরা কিন্তু সেই চিরচেনা আগের দৈনন্দিন জীবনে ফিরে এসেছি। তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার সর্বপ্রথম কাজ থাকে ইজানের ফিটারগুলোকে সিদ্ধ করে নেওয়া। তারপরে এখানে আমাদের সকালে হালকা নাস্তার আয়োজনটা করে নিচ্ছি। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, এবং যারা আমার এই ছোট্ট চ্যানেলটি নতুন ভিজিট করছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন চাইলে ফলো দিতে পারেন। যেহেতু আমরা সকালের নাস্তায় ভাত বা রুটি এগুলো তেমন একটা খাই না, তো আমাদের সকালের নাস্তায় সাধারণত এগুলোই থাকে। তো এগুলো খাওয়ার পর কিন্তু আমরা একটু চাও খেয়ে নিয়েছিলাম, সেটা আর দেখানো হলো না। আপনাদের ভাইয়া গতকাল রাতে আসার সময় ডিম নিয়ে এসেছিলেন, সেগুলোকে আর ধুয়ে পরিষ্কার করে রাখা হয়নি। তো সেগুলোকে এখন আমি ধুয়ে নিচ্ছি। ধুতে গিয়ে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেটা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। হাত থেকে কিন্তু একটা ডিম পড়ে গিয়েছে, আর এই ডিমটা দেখুন ফেটে গিয়েছে। তো এরকম কিন্তু ক্যামেরার আড়ালে অনেক ধরনের দুর্ঘটনাই ঘটে কাজ করতে গেলে। সবসময় সবকিছু দেখানো হয় না। আজকে একটা ঘটনা দেখিয়ে দিলাম। তো কথা বলতে বলতে আমার ডিমগুলো কিন্তু ধোয়া শেষ। সেগুলোকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি, পানি ঝরলে তারপর ফ্রিজে রেখে দিব। আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করব, সেজন্য কিছু মশলার প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি কিছুটা দারুচিনির গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে একটা জয়ফল, তারপরে ২টা জয়ত্রীর টুকরো, তারপরে ৭ থেকে ৮টা এলাচি, এখানে দিয়ে দিচ্ছি শাহি জিরা, তারপরে কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম, সাদা গোলমরিচ। সরি, আমি বলতে ভুলে গিয়েছি, আমি কিন্তু ৪ থেকে ৫টা লবঙ্গও দিয়েছিলাম। মশলাটাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেওয়ার পর আমি এটাকে চেলে নিচ্ছি। যেহেতু কাচ্চি বিরিয়ানি, বড় সাইজের ১ পিস আলু না থাকলে কি হয় বলেন তো? এজন্য আলুগুলোকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি। বেরেস্তাটা ভাজা হয়ে গেলে একপাশে উঠিয়ে নেব, আবার সেই তেলেই আলুটাকেও ভেজে নেব। এই আলুগুলোতে আমি সামান্য একটু জর্দার রং ও লবণ দিয়ে মেখে রেখেছিলাম। কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি ১.৫ কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি। এবার আমি এতে ১.৫ টেবিল চামচ আদা পেস্ট দিচ্ছি, ১.৫ টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, ১ কাপ পরিমাণ টক দই দিচ্ছি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি, ২ টেবিল চামচ বাদাম বাটা দিচ্ছি, ২ টেবিল চামচ খোসাসহ পেঁপে বাটা দিচ্ছি, ১ টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তারপর এতে কাচ্চির যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ। যে তেলে আমি বেরেস্তাটা ও আলু ভেজে নিয়েছি সেই তেলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। ১ কাপ পরিমাণ হবে। এটাকে খুব ভালোভাবে মেখে ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপর এখানে আমি একটা স্পেশাল মিশ্রণ তৈরি করে নিচ্ছি, যেটা কাচ্চি বিরিয়ানির জন্য খুব বেশি জরুরি। এখানে আমি ১ কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। তারপরে এতে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি, তারপরে কিছুটা রোজ এসেন্স দিয়ে নিলাম, যেহেতু আমার কাছে গোলাপ জল ছিল না। তারপর ২ টেবিল চামচের মতন কেওড়া জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি ১ কেজি পরিমাণ বাসমতি চাল নিয়েছি, এবং চালটাকে ধুয়ে আমি ৩০ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তারপর রান্নার জন্য আমার যা যা প্রয়োজন সবকিছু এখানে আমি গুছিয়ে রেডি করে রাখছি। এখানে ১ কাপের কিছুটা কম গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। তারপর যে লিকুইড মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাও আছে। তারপরে আলুগুলোকে আমি পাশে রেখেছি। তারপর এখানে আমি কিশমিশ নিয়েছি, আলু বখরা নিয়েছি, তারপরে সামান্য একটু চিনি নিয়েছি, পেঁয়াজের বেরেস্তা নিয়েছি, কাবাব চিনি নিয়েছি, আর কিছুটা বাদাম কুচি নিয়ে রেখেছি। তো ৩০ মিনিট পর একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। তারপর এখানে ৩টা তেজপাতা দিয়ে নিচ্ছি, তারপরে ৪ থেকে ৫টা দারচিনি দিয়ে দিচ্ছি, ৬ থেকে ৭টা এলাচি দিয়ে দিচ্ছি, তারপরে কিছুটা পরিমাণ শাহি জিরা দিয়ে নিয়েছি। তারপর এতে আমি চালটাকে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। মোটামুটি 50% সিদ্ধ হলেই আমাদের হয়ে যাবে, এর বেশি দরকার নেই।
তো আমাদের প্রিপারেশন নেওয়া কিন্তু শেষ। তারপর বড় একটা পাত্রে আমি মাংসগুলোকে বিছিয়ে দিচ্ছি। এই মাংসটা ভালোভাবে পাত্রের তলায় বিছিয়ে নিতে হবে। তারপর এতে আলুগুলোকে বিছিয়ে দিচ্ছি। তারপর এতে কিছুটা কাঁচামরিচ দিয়ে নেব সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। তারপর যে মশলাগুলো আমি রেখেছিলাম দেওয়ার জন্য তার উপরে একটু দুধ দিয়ে সবগুলোকে একবারে মেখে নিচ্ছি। তারপরে এই মিশ্রণটা আমি ভালোভাবে মাংসের উপরে ছিটিয়ে দেব। অর্ধেকটা পরিমাণ দেব আর অর্ধেকটা পরিমাণ পরের লেয়ারে ব্যবহার করব। তারপর এখানে আমি সিদ্ধ করে রাখা চালগুলোকে অর্ধেক পরিমাণ দিয়ে বিছিয়ে নিচ্ছি। কেন জানি কাচ্চি বিরিয়ানিটা রান্না করতে আমার একটু আতঙ্কই লাগে, কারণ সাধারণত খুব একটা করা হয় না এগুলো। তো আমি এর আগে 2-3 বার করেছি, মোটামুটি ভালোই হয়েছে। হয়তোবা 100% যারা রান্না করে তাদের মতো হয় না। তো আমার মনে হয় যারা বাবুর্চি তাদের কোনো স্পেশাল ট্রিক্স আছে বা হাতের কোনো জাদু আছে, তাদেরটা একটু বেশিই ভালো লাগে। তো আমার হাতের কাচ্চি বিরিয়ানিটাও কিন্তু একেবারে খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো লেয়ার বাই লেয়ার আমি সবকিছু একে একে দিয়ে নিচ্ছি। সব উপকরণ সুন্দরভাবে বিছিয়ে নেওয়ার পর আমি সামান্য একটু গুঁড়া দুধ উপরে ছিটিয়ে দিলাম। তারপর এখানে আমি কিছুটা জর্দার রং দিয়ে নিয়েছি সৌন্দর্যের জন্য। তারপর এখানে আমি কিছুটা আটা কাই করে রেখেছিলাম, সেটাকে সিল করার জন্য হাঁড়ির ওপরে ভালোভাবে বিছিয়ে নিচ্ছি। আসলে এই ভিডিওটা ছিল গত শুক্রবারের। গত শুক্রবার আরাব বাসায় ছিল, এজন্য আমি বিরিয়ানিটা রান্না করেছিলাম। তো ছেলে বলেছিল যে আম্মু কাচ্চি বিরিয়ানি খাবো। আসলে ভিডিওটা রেডি করে পাবলিশ করতে একটু দেরি হয়ে গেছে। আসলে কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে এত অস্থির একটা সময় কাটাচ্ছি। বিশেষ করে ইজান গরমে খুব অস্থির হয়ে যায়, সারাদিন কান্নাকাটি করে। তো এবার আমি হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা একেবারে লো করে দিয়েছি। তো এখানে আমার আরাব কিন্তু শসাগুলো দিয়ে পিরামিড বানাচ্ছিল আর হাসতেছিল, বলতেছিল যে আম্মু তুমি এটা একটু ভিডিও করো। তো চলে আসলাম 1.5 ঘন্টা পর। আমার কাচ্চি বিরিয়ানিটা প্রায় কিন্তু হয়ে গেছে। আসলে এটার মুখ খোলাটা খুব কঠিন একটা কাজ। খুব সাবধানতার সাথে এই কাজটা করতে হবে, যেহেতু ভিতরে অনেক গরম বাতাস থাকে, সেটা হাতে লাগলে হাতটা পুড়ে যেতে পারে। এই জন্য আমি ছুরি দিয়ে একটু আলগা করে নিয়েছি। তারপরে আস্তে করে ঢাকনাটা সরিয়ে নিলাম। খুলে নেওয়ার সাথে সাথে কিন্তু সুন্দর একটা সুঘ্রাণ আসছিল। তো বাসার সবাই অপেক্ষা করছিল আর বলছিল কখন হবে। তো এখানে আমি নেড়ে নিচ্ছি। প্রচণ্ড গরম ছিল, আমি ভালোভাবে নাড়তে পারতেছিলাম না, হাত দিয়ে আমার হাতে ভাপ লাগতেছিল। তো এটা ছিল বিকালবেলা, ছেলেকে নিয়ে একটু বাহিরে বের হয়েছিলাম। তো এখন মনে প্রশ্ন জাগতে পারে যে ইজান কোথায়? আসলে ইজানকে বাসায় ওর বাবার কাছে রেখে এসেছি, সে বাসায় ছিল ওকে নিয়ে। তো বড় ছেলেকে নিয়ে আমি বের হয়েছি। ছেলে বলেছিল আম্মু আজকে তোমার সাথে ঘুরবো। তো ছেলেকে নিয়ে একটু মাঠে চলে এসেছি। আমাদের মাঠের পাশে একটা স্কুল আছে, সেই স্কুলের ভিতরে খেলার জায়গা আছে। তো সেখানে ও একটু খেলছিল, সাইকেলিং করছিল। ও যেহেতু বেশিরভাগ সময় মাদ্রাসাতেই কাটায়, তো ও বাসায় আসলে চায় একটু আমার কাছে থাকতে, আমার সাথে সময় কাটাতে। তো সবসময় বলবে যে আম্মু তুমি আমার সাথে চলো, তুমি আমাকে খাইয়ে দাও, তুমি আমার সাথে ঘুমাও। তো ছেলেকে নিয়ে ঘোরাঘুরির পর বাসায় চলে এসেছি। তো আমি পুডিং তৈরি করব। তো পুডিংয়ের জন্য এখানে কিছুটা সাবুদানা আগে থেকেই ভিজিয়ে রাখছি। আজকে আমি এখানে সাবুর পুডিং তৈরি করব। সাবুর পুডিংটা আমার আরাব, ইজান দুইজনই খেতে খুব পছন্দ করে। তো আমি প্রায় সময় ওদেরকে এক এক রকম পুডিং বানিয়ে দেই। কোনো দিন দেখা যায় গাজর দিয়ে পুডিং বানাই, কোনো দিন সাবু দিয়ে পুডিং বানাই, কোনো দিন ব্রেড পুডিং বানিয়ে দিই। এক এক সময় এক একটা তৈরি করা হয়। তো আমি এখানে সাবুটাকে রান্না করে ঠান্ডা করে নিয়েছি। তো এখানে আমি সুন্দর গোল্ডেন কালার ক্যারামেল করে নিয়েছি।
বড় ভাইয়ের দেখাদেখি কিন্তু ছোট ভাইও এখন পুডিং খাওয়া শিখে গেছে, একটু একটু খেতে পারে। তো এখানে আমি দুধের মধ্যে থেকে যে এলাচি দারুচিনি দিয়েছিলাম সেটাকে তুলে নিচ্ছি। তারপর এখানে আমি ৩টা ডিম দিয়েছি। এদিকে চুলায় একটা হাঁড়িতে একটা কাপড় বিছিয়ে নিচ্ছি, তার উপর একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। তারপরে পানিটা ফুটে উঠলে পুডিংটা বসিয়ে দেব। স্মুথ আর সিল্কি একটা পুডিং তৈরি করার জন্য একটা টিপস শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। চেষ্টা করবেন সবসময় হালকা কুসুম গরম দুধটাকে ডিমের সাথে মিক্স করার, তাহলে পুডিংয়ের টেক্সচারটা খুব ভালো আসে। আলহামদুলিল্লাহ, আমার কখনোই পুডিংয়ের মধ্যে কাঠি দিয়ে চেক করতে হয় না। আসলে এতটাই অভিজ্ঞতা হয়ে গেছে, এখন এমনিতেই বুঝতে পারি যে আসলে পুডিংটা হয়ে গেছে, কতটুকু সময় লাগবে। পুডিংটা দেখতে অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ, খেতেও হয়েছিল অসাধারণ। আমাদের বাসায় সবাই সাবুর এই পুডিংটা খুব বেশি পছন্দ করে, এজন্য মাঝে, মাঝে এটা তৈরি করা হয়। চেষ্টা করি প্রতিদিন সন্ধ্যায় কিছু না কিছু বানিয়ে রাখতে, যেন পরদিন সকালে ছেলে মাদ্রাসায় যাওয়ার সময় কিছুটা হলেও সাথে করে নিয়ে যেতে পারে। কারণ ওকে খুব একটা বাইরের খাবার আমি খেতে দেই না। সবশেষে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন জাহান্নামের এই গরম বাতাস থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। সবাই নিরাপদে থাকবেন। এতক্ষণ আমার সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।